সীমান্তে উত্তেজনা, টহল জোরদার বিজিবির। পুশিন ভারতের অভ্যন্তরীণ ঘটনার বহিঃপ্রকাশ, বললেন তথ্য উপদেষ্টা। অন্তর্বর্তী সময়ের বৈরিতা থেকে বেরিয়ে সম্পর্ক উন্নয়ন চায় দিল্লি। এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ সরকারের, বঞ্চিত হচ্ছে বেসরকারি খাত, মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা। শীতাতপ ব্যবস্থা নষ্ট থাকায় ঢাকা মেডিকেল মর্গে লাশ পচে দুর্গন্ধ। এক সপ্তাহ পর চালু হলেও পুরোপুরি সচল কিনা তা নিয়ে প্রশ্ন, দায় নিতে চায় না কেউই। রংপুরের পালিচড়া গ্রামেই গড়ছে দেশের নারী ফুটবলের ভবিষ্যৎ। সাফ জয়ী 5 তারকার জন্মভূমি এখানেই বিশ্বকাপের স্বপ্ন বুনছেন বাঘিনীরা। খেলাধুলায় যাব ওদের মতো ন্যাশনাল টিমে। এখানে প্র্যাকটিস হয়, আসছিলাম, তারপরে এখানে খেলতেছি। এখন টেলিভিশন এই পথ চলার সকল সহযাত্রীর প্রতি কৃতজ্ঞতা। স্বাগত জানাচ্ছি রংপুরের সদ্য পুষ্করণ ইউনিয়নের পালিচড়া গ্রাম থেকে, কারণ এই গ্রাম এখন নারীদের ফুটবল গ্রাম হিসেবে পরিচিত। এখানকার মেয়েরাই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলছে। বিশ্বকাপ ফুটবল যখন দৌড় গড়ে, তখন এখান থেকেই এই মেয়েদের সঙ্গে নিয়ে আমরা আমাদের এখন টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য আয়োজন করা বিশেষ বুলেটিন শুরু করতে যাচ্ছি। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি মোকাররম হোসাইন এবং আমি মেহেরিন অ্যানি। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং পুশিন ঠেকাতে কঠোর নজরদারিতে রয়েছে বিজিবি। সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল এবং নজরদারি, পাশাপাশি বাড়ানো হয়েছে অতিরিক্ত সদস্য এবং এর পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে। বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব এবং সীমান্ত নিরাপত্তা রক্ষায় যে কোনো অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানবো বিস্তারিত। বিএসএফ এর পুশিনের সংখ্যা বাড়তে থাকায় দেশের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্তে জোরদার করা হয়েছে টহল, বাড়ানো হয়েছে নজরদারি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। মৌলভীবাজারের 271.88 কিলোমিটার সীমান্ত জুড়ে দায়িত্ব পালন করছে বিজিবির 46, 52 ও 55 ব্যাটালিয়নের সদস্যরা। সীমান্ত এলাকায় দিন-রাত টহল জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার, ভিডিপি এবং এলাকাবাসীর সহযোগিতায় অনুপ্রবেশ প্রতিরোধে কাজ করছে বিজিবি। অত্র এলাকার সবাইকে নিয়ে সীমান্তের নিরাপত্তায় তৎপর আছি এবং যাতে করে পুশিন হতে না পারে এই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। আশা করি অত্র এলাকা দিয়ে সীমান্তে দিয়ে পুশিন হওয়ার কোনো সম্ভাবনা নাই। চুয়াডাঙ্গা সীমান্তেও কঠোর অবস্থান নিয়েছে বিজিবির সদস্যরা। জেলার দর্শনা, জীবননগর ও দামুরহুদা উপজেলার ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় অতিরিক্ত 6 শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। সিসি ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় চলছে সার্বক্ষণিক নজরদারি। বারাদি সীমান্তে ভারতীয় অংশে 20 থেকে 22 জন নারী, শিশু ও পুরুষকে পুশিনের চেষ্টা বিজিবি রুখে দেয় তারা নো ম্যানস ল্যান্ডে অবস্থান নিয়েছে। ফলে সীমান্ত জুড়ে সতর্কতা আরও বাড়ানো হয়েছে। অন্যদিকে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 10 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। কয়েকদিন নো ম্যানস ল্যান্ডে অবস্থানের পর বিজিবির কঠোর অবস্থানের মুখে তাদের ফেরত নিয়ে যায় বিএসএফ। এরপর সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। একইভাবে ঠাকুরগাঁওয়ের 106 কিলোমিটারের বেশি সীমান্ত এলাকা জুড়ে টহল ও নজরদারি বাড়িয়েছে বিজিবি। সীমান্তে মাইকিং, সচেতনতামূলক সভা এবং স্থানীয়দের সম্পৃক্ত করে পাহারার ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি 11 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করার পর আরও কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। বিজিবি বলছে, আন্তর্জাতিক আইন, বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি এবং সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিধি মেনেই পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশিনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। বিজিবির পাশাপাশি পুলিশ, আনসার, ভিডিপি এবং স্থানীয় জনগণও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করছে। শামসুল আরেফিন, এখন।
প্রতিবেদন দেখছিলাম। এরই মধ্যে জানিয়ে রাখি, বিজিবি এবং বিএসএফ এর 57তম সীমান্ত সম্মেলন চলছে, তবে সেখানে পুশিন ইস্যুতে আলোচনা করতে চায় না বিএসএফ, এমন খবর জানিয়েছেন ভারতের পত্রিকা টেলিগ্রাফ ইন্ডিয়া। যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রোববার জানিয়েছিলেন যে সেই বৈঠকে আলোচনা হবে পুশিন ইস্যু নিয়ে। বিজিবি বিএসএফের মহাপরিচালক পর্যায়ের যেই বৈঠক, সেখানে পুশিন ও সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানানো হয়েছিল। টেলিগ্রাফ ইন্ডিয়া তাদের যেই অনলাইন সংস্করণ, সেখানে আরও জানাচ্ছে যে এক বিবৃতিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দাবি করেছে দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয় প্রতিষ্ঠার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। 4 দিনব্যাপী 57তম সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অন্যদিকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিএসএফ এর মহাপরিচালক প্রবীণ কুমার। সম্মেলন চলবে 11 জুন পর্যন্ত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন এবং এই সময় আরও বলেন, সীমান্তে ভারতের পুশিনের ঘটনা দেশটির অভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ। এছাড়া ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় বলেও জানান তিনি। এ বিষয়ে বিস্তারিত জানব জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। চলতি বছরেই সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করবে সরকার। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এ ঘোষণা দেওয়ার পর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টিও আলোচনায় আসে। তবে সচিবালয়ে মঙ্গলবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারী কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে দলীয় পরিচয়ের বাইরে নির্দলীয় যে কেউ অংশ নিতে পারবে বলেও জানান তথ্য উপদেষ্টা। কোনো রকম কোনো সমস্যা নেই, মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু তিনি ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্তে ভারতের পুশিনের ঘটনাকে দেশটির অভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি, সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক তৈরি হয়েছিল, সেখান থেকে বের হয়ে সম্পর্ক উন্নয়ন করতে চায় ভারত বলেও জানান ডক্টর জাহিদুর রহমান। তারা বাংলাদেশের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল, সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান, দুই দেশই চায় সেটা। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাইমারিলি দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন, এরকম আমি মনে করি না। এ সময় ধারাবাহিকভাবে সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন চালু করে দেশে গণতান্ত্রিক চর্চা চালু করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। যেটা আছে সেই ওয়ার্কটা আমাদের প্রায় শেষ। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে 10টি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রায় ৩,৮৯১ কোটি টাকা এসব প্রকল্প বাস্তবায়িত হবে, যার 5টি নতুন, 3টি সংশোধিত ও 2টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে সরকারের অর্থায়ন ৩,৮১০ কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দেশের 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বাংলাদেশ শিশু ইনস্টিটিউটের সম্প্রসারণ ও ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ। বিশ্ববিদ্যালয় ও কলেজে অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শনের মতো বিষয়গুলো বাদ দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। তবে কারিগরি ও সাধারণ শিক্ষা ব্যবস্থার উন্নত করতে চায় সরকার। তবে চাহিদা অনুযায়ী অনার্সের নতুন কোনো বিষয় অন্তর্ভুক্ত হতে পারে বলেও জানান তিনি। কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। ডিমান্ড অনুযায়ী আমরা সাবজেক্ট ইনক্লুড করবো, এটা তো ওয়ার্ল্ড ডিমান্ড।
সেটা তো আর বাংলার সাথে কোনো সম্পর্ক নেই। আমরা শুধু আলোচনা হচ্ছে যে কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করব এবং মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী আমরা করব, ইন্ডাস্ট্রি একাডেমির রিলেশন কীভাবে হবে, সেগুলি নিয়ে আলোচনা। দরজায় করা নাড়ছে বাজেট, তবে এবার বাজেট নিয়ে যে আলোচনা প্রতিবারের মতো সেটি এবারও আলোচনায় স্থান পাচ্ছে। সেটি হলো যে বড় দুশ্চিন্তার জায়গা বাজেট ঘাটতি মেটাতে সরকারের ব্যাংক নির্ভরতা। বিগত 5 বছরের যে বাজেটগুলো হয়েছে সেখানে ব্যাংক খাত থেকে যেভাবে লাগামহীনভাবে লক্ষ্যমাত্রা পূরণ করা হয়েছে সেটি নিয়ে সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন যে বর্তমানে তারল্য সংকটের এই সময় সরকার যদি আবারও ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা করে তবে নতুন সংকটে পড়বে দেশ এবং দেশের বেসরকারি খাত। নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। আমাদের সহকর্মী নাইম কামাল একটি প্রতিবেদন তৈরি করেছেন, চলুন সেটি দেখে আসি। ঘনিয়ে আসছে আরও একটি অর্থবছর। নতুন বাজেট মানেই নতুন প্রত্যাশা, তবে অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে বড় দুশ্চিন্তার নাম বাজেট ঘাটতি। আর এই ঘাটতি মেটাতে সরকারের প্রধান ভরসা ব্যাংক খাত। প্রশ্ন উঠেছে, সংকটে থাকা ব্যাংকগুলো কি পারবে সরকারের ঋণের এই বিশাল বোঝা আর সইতে? বিগত 5 বছরের পরিসংখ্যান বলছে ব্যাংক খাতের উপর সরকারের নির্ভরতা বাড়ছে জ্যামিতিক হারে। 2020-21 অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 85,000 কোটি টাকা। বছরের পর বছর কিছুটা কমলেও 2022-23 অর্থবছরে প্রথমবারের মতো 1 লাখ কোটি টাকার ঘর ছাড়িয়ে যায়। আর 2024-25 অর্থবছরে তা গিয়ে ঠেকেছে রেকর্ড 1,37,500 কোটি টাকায়। অর্থাৎ 5 বছরের ব্যবধানে সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা বেড়েছে প্রায় 62%। যদিও চলতি 2025-26 অর্থবছরে কিছুটা লাগাম টেনে ধরেছিল অন্তর্বর্তী সরকার। ব্যাংক থেকে সরকারের এই বাড়তি ঋণ নেওয়া কেবল বেসরকারি বিনিয়োগই কমায় না, বরং এটি বাজারে মুদ্রাস্ফীতিকে উস্কে দেয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, সরকার যখন ব্যাংক থেকে টাকা নেয় তখন বাজারে মুদ্রা সরবরাহ বেড়ে যায়, যা সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয় আরও বাড়িয়ে দেয়। সরকার যদি বড় করতে থাকে তো ব্যাংকগুলো দেখা যাবে যে ব্যাংকের কোর ইনকাম আর থাকছে না। ইনকাম মার্জিন কিন্তু এখন আর তেমন নাই, নেট ইন্টারেস্ট মার্জিন সব কিন্তু ব্যাংকগুলো এখন প্রফিট করার চেষ্টা করছে, বা পয়সা সেটা হচ্ছে থ্রু গভর্নমেন্ট সিকিউরিটিজ অথবা কোনো সময় যদি আপনার ফরেন এক্সচেঞ্জ ভলাটিলিটি আসে সেখান থেকে। সো কোর রেভিনিউ নাই যে এখন, তো সাস্টেনেবিলিটি অফ দ্য ব্যাংকস অলসো ইজ অ্যাট কোয়েশ্চেন। ইতিহাস বলছে বছর শেষে সরকার লক্ষ্যমাত্রা চেয়ে বেশি ঋণ নিয়ে ফেলে। যেমন গত অর্থবছরেও সংশোধিত বাজেটে ঋণের পরিমাণ অনেক বাড়ানো হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন এবার সেই পথে হাঁটলে ভেঙে পড়তে পারে অনেক দুর্বল ব্যাংকের মেরুদণ্ড। যে কয়েকটা সবল ব্যাংক রয়েছে তাদের কাছ থেকেও যদি এখন আপনি রাষ্ট্র ইচ্ছা করলেই সংগ্রহ করতে পারে, সেটা যদি করেন তাহলে তো প্রকৃতপক্ষে বেসরকারি বিনিয়োগ যেটা তলানিতে রয়েছে এবং সেটা দীর্ঘ 18 থেকে 19 বছরের পিছনে চলে যাচ্ছে। অতএব সেই জায়গায় আমি মনে করি রাষ্ট্রের সমষ্টিক অর্থনীতির যে অব্যবস্থাপনার কারণে এখন সৃষ্ট সমস্যা, সেই সৃষ্ট সমস্যার সমাধানের ক্ষেত্রে আরও একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে মারবে। যে ডেফিসিট থাকে এই ডেফিসিট আপনি ব্যাংকিংয়ের কাছ থেকে বড় না করে বরঞ্চ সিকিউরিটি মার্কেটে এই বন্ডগুলো ছাড়েন, সেখানে সাধারণ জনগণের কাছ থেকে আপনি টাকাটা বড় করেন। এর ফলে লাভটা হবে কি, ফাইন্যান্সিয়াল মার্কেটটা বড় হবে এবং ইনফ্লেশনের উপরে চাপও কম আসবে। দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় ব্যাংক খাতকে, তবে সেই হৃৎপিণ্ড যদি নিজেই অক্সিজেন সংকটে ভোগে তবে পুরো অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে। উন্নয়ন বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে প্রবণতা তা কমিয়ে আনার জোরালো দাবি এখন খোদ ব্যাংকারদেরই। রাজস্ব আদায় বাড়িয়ে ব্যাংক খাতকে কতটা স্বস্তি দিতে পারে সরকার, প্রত্যাশার প্রাপ্তির সেই হিসেবে এখন সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত আগামী বাজেটে এর প্রতিফলন কতটা ঘটে সেটি এখন দেখার বিষয়। নাইম কামাল, এখন, ঢাকা। মৃত্যুর পর কবরস্থ করার আগেই যেন নরক যন্ত্রণা শুরু হয়েছে ঢাকা মেডিকেলে থাকা মরদেহগুলোর। তাই মৃত্যুর পরও যেন তাদের মুক্তি মেলেনি। দেশের সবথেকে বড় এই চিকিৎসা কেন্দ্রের যেই 40টি মরদেহ সংরক্ষণের মর্চুয়ারি কুলার রয়েছে সেটি একেবারেই অকেজো। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে মরদেহগুলোর থাকার কথা থাকলেও সেই কক্ষেরই বেহাল দশা। মঙ্গলবার সেটি চালু করা হলেও কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আরও জানাবেন আমাদের সহকর্মী আতিক মেজবা লগ্ন। নীরব করিডোর, ভারী বাতাস, চারদিকে মৃত্যু আর অপেক্ষার গল্প। ঢাকা মেডিকেল কলেজের মর্গের এই মর্চুয়ারিগুলারেই সংরক্ষণ করা হয় বেওয়ারিশ ও আইনি জটিলতা আটকে থাকা মরদেহ। কিন্তু 2 জুন থেকে হঠাৎ অচল হয়ে পড়ে 40টি মরদেহ ধারণ ক্ষমতার আধুনিক কুলারটি, আর তাতেই ভেঙে পড়ে পুরো সংরক্ষণ ব্যবস্থা।
7 দিন পর মঙ্গলবার চালু হয় কুলার সিস্টেম, কিন্তু ততক্ষণে তীব্র দুর্গন্ধ আর পচনের গন্ধে ভারী হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ। মর্গের সীমানা পেরিয়ে সেই গন্ধ ছড়িয়ে পড়েছে হাসপাতালের বিভিন্ন অংশে। ভোগান্তিতে পড়ছেন রোগী, স্বজন, শিক্ষানবিদ, চিকিৎসক সহ সংশ্লিষ্ট সবাই। আমাদের মর্চুয়ারিতে রাখা আছে 2টা, আর বাইরে রাখা আছে 4টা। আপনাদের কাজ করতে কোনো হেজেল হয় না এই দিকে? হ্যাঁ, সমস্যা তো হচ্ছে একটু। ঘটনার বিস্তারিত জানতে ফরেনসিক বিভাগের চেয়ারম্যানের কাছে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। দীর্ঘসূত্রিতার বিষয় জানতে চাইলে জানান, কুলার বিকলের দিনই অধ্যক্ষ বরাবর লিখিত বিষয়টি অবহিত করেছেন। এটা মেল ফাংশনিং হওয়ার পর 2 থেকে 3 দিন পর্যন্ত কুল থাকতে পারে। 2-3 দিন প্রবলেম ছিল, এটা একটা টেকনিক্যাল ফল্ট। ইঞ্জিনিয়াররা আসছে, এটা চেক করছে, চেক করে দেখছে, দেখার পর প্রবলেমটা আইডেন্টিফাই করছে, সেটা অলরেডি আজকে সলভ হয়ে গেছে। বাস্তবেও মিলল সেই চিঠির হদিস। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ। পচন ধরা মরদেহগুলো আঞ্জুমান মফিদুলে হস্তান্তর প্রক্রিয়া নিয়ে কাজ চলছে বলে জানা গেছে। গন্ধটা হওয়ার কারণে যে ফ্রিজ নষ্ট ছিল, ফ্রিজ এখন চালু হয়েছে, এখন বডি নষ্ট হয়ে গেছে। এখন আঞ্জুমান আজকে আসার কথা ছিল, আঞ্জুমান আগামীকাল কাজ। আশ্বাস আর চিঠি চালাচালির এই চক্রে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে বেওয়ারিশ থেকে শুরু করে বহু হতভাগ্য মানুষের মরদেহ। দেশের অন্যতম প্রধান ফরেনসিক সেবা কেন্দ্রের এমন নাজুক অবস্থা নতুন করে প্রশ্ন তুলছে। জীবিতদের চিকিৎসা ব্যবস্থায় যেখানে রয়েছে অসংখ্য সংকট, সেখানে মৃতদের মর্যাদাও কি কেবল আওড়ানো বলিতেই সীমাবদ্ধ। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। রাজধানীর মৌচাকে বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যায় 2 জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া দাবি করা হচ্ছে এখানে হাত রয়েছে আওয়ামী লীগের। এখানে দাবি করেছেন রমনা থানা বিএনপির নেতারা। এছাড়া পরিবার সর্বোচ্চ শাস্তির দাবিও করেছে। আর এ বিষয়ে বিস্তারিত জানবো আফজাল হোসেনের প্রতিবেদনে। রমনা থানার সামনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন রাজধানীর মৌচাকে বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্বে নিহত বিলাল হোসেন তালুকদারের স্বজনরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত 8:30টার দিকে রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটে নিহতের ভাগ্নে আকাশের সাথে বাকবিতণ্ডা হয়। এ সময় আকাশ তার মামা বিলাল হোসেন তালুকদারকে ঘটনাস্থলে ডেকে নেয়। এ সময় অভিযুক্ত দিদারুল ইসলাম বাবু তার বুকে ছুরিকাঘাত করে। বহিষ্কৃত আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু, তার নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে আমার বাইকে ডেকে নেওয়া হয়েছে। ডেকে নিয়ে হয়ে তার বুকে একটা স্টেপ করা হয়েছে এবং ওই এক স্টেপেই আমার ভাই মৃত্যুবরণ করছে। এখানে ওদের উদ্দেশ্য, মূল টার্গেট ছিল আমার ভাইকে মারা, কারণ ওদের চাঁদাবাজির বিরুদ্ধে আমার ভাই দাঁড়াইছিল। আমার ভাইয়ের অপরাধ এটাই। এ ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাত রয়েছে বলে দাবি করেছেন রমনা থানা বিএনপি নেতারা। ফুটপাতের যে দোকানপাটগুলো নিয়ে মূলত এটা একতরফিয়াভাবে একটা সন্ত্রাসী চক্র এগুলো নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। দখল কিন্তু আওয়ামী লীগের আছে, আওয়ামী লীগ যেভাবে ছিল ঠিক সেভাবে ওইখানে তারাই আছে। এ ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ঢাকার বাইরে বিভিন্ন স্থান থেকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে ঘটনায় জড়িত 2 জনকে শনাক্তপূর্বক হেফাজতে নিয়েছে পুলিশ। একজনের নাম হচ্ছে রিয়াজুল ইসলাম আর একজন আলামিন মাহিন। তবে পুলিশের কাছে আটক আলামিনের স্ত্রীর দাবি, তার স্বামী নির্দোষ, তাকে রাজনৈতিক কারণে ফাঁসানো হয়েছে। আমার হাজবেন্ডকে অযথায় অ্যারেস্ট করা হয়েছে বাসা থেকে। আর ও যদি খুন করতো, ও বাবুর সাথে পালিয়ে যেত। ও অপরাধী হলে ও বাসায় আসতো না। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই না। মৌচাকে খুনের ঘটনার জেরে অভিযুক্ত দিদারুল ইসলাম বাবুকে বহিষ্কার ও রমনা থানা যুবদলের কমিটি বাতিল করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। আফজাল হোসেন, এখন, ঢাকা। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ বুলেটিন। মোকাররম, দেশের নারী ফুটবলের স্বাস্থ্যে নীরবে পুষ্টি যোগাচ্ছে রংপুরের এই গ্রাম। জেলার সদর উপজেলার সদ্য পুষ্করণী ইউনিয়নের এই পালিচুরা গ্রামের মাঠ থেকেই জাতীয় দলে খেলছেন নারী ফুটবলের 10 জন। এনে শুধু তাই নয়, যে মাঠে আপনি দাঁড়িয়ে আছেন এখান থেকে খেলোয়াড় কোটায় সেনাবাহিনীতে চাকরি পেয়েছেন অন্তত 11 জন নারী ফুটবলার। এছাড়া ভারত, নেপাল, ভুটানে তারা তো হরহামেশাই খেলতে যান বিভিন্ন ক্লাবে। আর 2018 এবং 22-এর সাফ জয়ী যে ফুটবল দল ছিল নারীদের, সেখানেও এই মাঠের অন্তত 5 জন নারী ফুটবলার দাপটের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন। আর সেই বাঘিনীদেরই গল্প শুনবো সহকর্মী মোকাররম হোসেনের প্রতিবেদনে, যেখানে ছবি তুলেছেন আশিকুর রহমান।
এই গ্রামে সকাল হয় প্রকৃতির চিরায়ত নিয়মে। ফসলের সবুজ, গ্রামীণ কোলাহল, এই মহল্লা থেকে অন্য মহল্লায় যাতায়াতের ব্যস্ততম মেঠোপথ। প্রত্যন্ত এলাকার সকল উপাদান এই গ্রামকে যেন এঁকেছে শিল্পীর তুলির আঁচড়ে। মেঠোপথ ধরে চলতি পথে এগুতেই যে কারো চোখ আটকে যাবে সবুজে ঘেরা গ্রামের এই ইট পাথরের অবকাঠামোয়। তবে এখানকার সকালটা শুরু হয় একটু ভিন্ন আবহে, বাঁশির শব্দে। এরপর এই মাঠেই সুসজ্জিত হয়ে আসতে থাকেন সদ্য পুষ্করণের তনয়ারা। ফুটবল মাঠে চলতে থাকে নিবিড় অনুশীলন, কখনো পাসিং প্র্যাকটিস, আবার কখনো পজিশন গেম কিংবা গেম ট্রেনিং এর ব্যস্ততা শুরু হয় উত্তরের তরুণ তরুণীদের। টেকনিক্যাল ও টেকটিক্যাল প্র্যাকটিসের খুরদার হতে থাকে আনাড়ি কিশোরীদের পা। 2012 সাল হতে এই মাঠ থেকে জাতীয় পর্যায়ে দুটি ছড়ানো ডজন খানেক তারকা নারী ফুটবল খেলোয়াড়ের পরম্পরায় এরাও হতে চায় বাংলার বাঘিনী। তাদেরই একজন মিঠাপুকুরের অনন্যা। ছোট বড় আসর মিলে শতাধিক গোলের পুঁজি ঝুলিতে নিয়ে সদ্য সমাপ্ত নতুনপুর স্পোর্টস টুর্নামেন্টে হয়েছেন রংপুর বিভাগের সেরা ফুটবলার। অনন্যা ছাড়াও এই মাঠে বড় হচ্ছে অনেকের স্বপ্ন। এখানে সিনিয়র আপুরা, স্বপ্না আপু, তারপর মৌসুমী আপু, রত্না আপু, ওদের খেলা দেখে আমাকে অনেক ভালো লাগছিল। পরে আব্বুকে বললাম যে এরকম আমি খেলাধুলায় যাব ওদের মতো ন্যাশনাল টিমে। 26 সালে জেএফএ কাপে 12টা গোল ছিল। জেলা পর্যায়ে নতুন করে খেলায় ওখানে বেস্ট খেলোয়াড় হয়েছিলাম। আমি আগে বঙ্গমাতা খেলছিলাম, তারপরে একদিন খোঁজ পেলাম যে এখানে প্র্যাকটিস হয়, আসছিলাম, তারপরে এখানে খেলতেছি। আমি ইউরোপে খেলবো আর অ্যালেক্স মর্গানের মতন হতে চাই। আমি সেন্ট্রাল মিডফিল্ডে খেলতেছি, আর আমি হচ্ছে একটা বাইরের বার্সেলোনার ক্লাবে খেলতে চাই, ইউরোপের প্লেয়ারের মতো হতে চাই। রংপুর সদর উপজেলার সদ্য পুষ্করণ ইউনিয়নের পালিচড়া গ্রামের এই মাঠ থেকে মায়ানমার, ভুটান, ভারত ও নেপালের বিভিন্ন ক্লাবে খেলেছেন অনেকেই। এছাড়া 2018-এর সাফজয়ী নারী ফুটবল দলে খেলেছেন মাঠের ফুটবলার রুমা, রুমি, সুলতানা ও বৃষ্টিরা। 2022 সালের সাফজয়ী দলের অন্যতম কাণ্ডারি সিরাজ জাহান স্বপ্নাকেও তৈরি করেছে পালিচড়ার এই স্টেডিয়াম। আগামী দিনে নারী বিশ্বকাপের মতো বিশ্বমঞ্চে বাংলার পতাকা ওড়ানোর স্বপ্ন দেখেন এখানকার ফুটবল কোচ ও প্রশিক্ষক। যে গ্রামের যে মেয়েরা ফুটবল খেলবে, এই যে একটা বাধা যে ছিল সেটা এখন কিন্তু আর নেই। সার্থ এশিয়ায় কিন্তু বাংলাদেশ নারী ফুটবল কিন্তু বিগত দিনের থেকে কিন্তু এখন অনেক ভালো করতেছে এবং আমরা আশা করি যে কোনো একটা সময় ওয়ার্ল্ড কাপ খেলবে। এই ওয়ার্ল্ড কাপ দলে আমাদের এখানকার খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করবে, এটি বোঝা যায় এবং এটা আমরা বুঝতে পারতেছি। সম্প্রতি সদ্য পুষ্করণী যুব স্পোর্টিং ক্লাবের এই মাঠ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় কোটায় যোগ দিয়েছেন 11 জন নারী ফুটবলার। ভবিষ্যতে বড় কলেবরে সম্ভাবনা সৃষ্টির আশাবাদ জেলা ক্রীড়া সংস্থার। রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাকেই এখানে যারা ক্রীড়া দল এসে তারা এখানে প্র্যাকটিস করছে এবং তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এখান থেকে আমাদের জাতীয় পর্যায়ে খেলার মতো যে খেলোয়াড় সেটা যাতে এখান থেকে তৈরি হয়ে আসে। তা আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, আগামীতেও আমাদের এই প্রচেষ্টাটা অব্যাহত থাকবে। দরজায় কড়া নাড়া বিশ্বকাপ ফুটবলের চলমান উন্মাদনার স্রোতে দেশীয় ফুটবলের এমন অমিত সম্ভাবনাকে জাগিয়ে তোলা গেলে বিশ্বমঞ্চে বাংলার বাঘিনীদের দাপুটে উপস্থিতি নিশ্চিত করা খুব কঠিন হবে না। 2012 সালে প্রাথমিকের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সদ্য পুষ্করিণীর এই পালিচড়ার মেয়েদের বুকে যে আত্মবিশ্বাসের বারুদ জ্বলে উঠেছিল সেটি বন্যশিখা হয়ে গত 1.5 দশক ধরে আলো ছড়াচ্ছে দেশের নারী ফুটবলে। একসময় যেই গ্রামে মেয়েদের ফুটবল খেলার কল্পনাও ছিল দুঃসাধ্য, সেখানে এখন প্রতিদিন এরকম প্র্যাকটিস ম্যাচ কিংবা বড় আসরের আয়োজন নিত্য নৈমিত্তিক ঘটনা। রংপুরের এই প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা কেবল এই সীমানার মধ্যে নয়, বিশ্ব জয় করতে চায় বাংলাদেশের হয়ে বিশ্বকাপ খেলে জাতীয় দলের প্রতিনিধিত্ব করে। তবে তাদের সেই স্বপ্নের বৃক্ষ তখনই বড় হবে যখন তাদের স্বপ্নের সাথে যোগ হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং সামাজিক নিরাপত্তা। তাহলেই বিশ্বের চৌদিকে উড়বে বাংলাদেশের অহংয়ের জাতীয় পতাকা। রংপুরের পালিচড়া থেকে মোকাররম হোসাইন, এখন। আমরা দেখছিলাম এই মাঠ থেকে যে নারীরা আন্তর্জাতিক পর্যায়ে স্বাক্ষর রেখেছেন, বাংলার বাঘিনী হিসেবে দেশের পতাকা উড়িয়েছেন, তেমনই একজন
বাঘিনী কন্যা আমাদের সাথে আছেন রুমা আক্তার অতি, যিনি এই মাঠ থেকে বেড়ে উঠে জাতীয় দলে খেলেছেন, মেধার স্বাক্ষর রেখেছেন। অতি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে এই মাঠ থেকে বেড়ে উঠলেন, এই বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবার কিংবা সমাজ দুই বিষয়ের কথাই যদি বলি, তাহলে তারা কতখানি আপনাকে অনুপ্রাণিত করেছে আপনার এই যাত্রায়? প্রথমত যখন আমরা খেলায় আসি, পরিবার থেকে অতটা সাপোর্ট দেয় নাই, বাট যখন আমরা খেলার মানে অগ্রগতি বাড়াইছিলাম, যখন জেলা পর্যায়ে খেলছি, তারপর উপজেলা পর্যায়ে খেলছি, বিভাগ পর্যায়ে খেলছি, তারপর থেকে বাবা বলতেছে যে আচ্ছা তোমরা তো এখন ভালো করতেছো, এখন খেলতে পারো। তাও সেভাবে মানে দিতে চাইছিল না, মানে তারা মানে আশেপাশে মানুষ তখন বলছিল যে মেয়ে মানুষ কেন খেলতে দিতে হবে। তা তখন আমার বাবা বলে যে ওরা খেলতেছে দেশের হয়ে, আপনাদের তো ওভাবে বলার কোনো মানে কথা আসে না, কিন্তু আমাদের মেয়েরা খেলুক, এখান থেকেই তারা অনেক ভালো কিছু করবে। তারপরে থেকে আমার বাবা মা এবং এখানে আমার যে কোচ আছে মিলন খান, তার সাপোর্টে এবং পরিবারের সবার সাপোর্টে আমরা এবার ভালো পর্যায়ে খেলার সুযোগ পাইছি। তারপর থেকে আমরা এখন বর্তমানে ন্যাশনাল টিমে যখন চান্স পাইছিলাম, তখন ন্যাশনাল টিমে যাওয়ার পর ওখান থেকে আবার বাইরের দেশে গেছিলাম। 2016 সালে আন্ডার-15 খেলছি, সাফ চ্যাম্পিয়নশিপ। আমরা ইন্ডিয়ার বিপক্ষে গোল দেওয়ার পর আমরা জিতছিলাম ওইখানে। তারপর থেকে আমাদের এখানকার লোকেরা হোক, আবার মানে আমাদের জেলা হোক, সব জায়গা থেকে অনেক সাপোর্ট আসছিল। তারপর থেকে আমরা আমাদের এখানে অনেক মেয়েরা আর কি ভালো জায়গায় সুযোগ পাচ্ছে এখন পর্যন্ত। তো রুমা, এই যে বলছিলেন যে সুযোগ পাচ্ছে, তো আপনি যেহেতু জাতীয় দলে খেলছেন, তো সেই জায়গা থেকে আসলে মেয়ে খেলোয়াড়দের যে আসলে সুযোগ সুবিধা রয়েছে, তো এখানে আসলে তারা কি ধরনের সুযোগ সুবিধা পায়? আপনি কি ধরনের সুযোগ সুবিধা দেখেছেন? বর্তমানে অত সুযোগ সুবিধা নাই বললেই চলে, কারণ মেয়েদের খেলাকে এখন পর্যন্ত মানে কেউ মানিয়ে নিতেই পারে না। সেই ক্ষেত্রে তারা আমাদের এখান থেকে যারা আর কি যায়, তারা অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই যায় এবং এই সুযোগগুলো তৈরি করে দেয় আমাদের ফুটবল ফেডারেশন থেকে। ওখান থেকে যখন প্লেয়ার বাছাই হয়, তখন ওখান থেকে একটা ভালো পর্যায়ে যায়, ওখান থেকে ভালো পর্যায়ে যাওয়ার পর আর্মি হোক, পুলিশ ডিপার্টমেন্ট হোক, সেখানে আর কি তাদেরকে সিলেক্ট করে, তারপর ওখান থেকে ওরা চাকরি এবং পাশাপাশি খেলাটা চালিয়ে যায়। সেজন্য আর কি সবাই একটু পারিবারিকভাবে, একটু আর্থিকভাবে মানে যারা যাচ্ছে তারা সুযোগ সুবিধা পাচ্ছে। এখন এখানে যারা খেলোয়াড়রা আছে তারা তো ওইভাবে এখন সুযোগ সুবিধা পাচ্ছে না, কারণ এখানে যখন আমরা মাঠে আসি, মানে আমাদের মেয়েরা যখন মাঠে আসে, তখন আসার রাস্তা দিয়ে যখন আসে, সেখান থেকে মানুষ বলে যে এরা এখনও কেন খেলে। তখন আমরা তাদেরকে জবাব দিয়ে, শুনেন আমরা খেলতেছি শুধুমাত্র দেশের জন্য, আপনাদের কথা শুনে যে আমরা পিছাই যাবো এমনটা কিন্তু না। তারপর থেকেই শুরু হয়। রুমা, একটা বিষয় একটু বলবেন যে জেলা এবং বিভাগীয় পর্যায়ে যে খেলাগুলো হয়, আমরা দেখি এই মাঠে অনেক বড় বড় আসর হয়েছে, এই খেলার আয়োজনগুলো কি পর্যাপ্ত নারী ফুটবলার তৈরিতে যথেষ্ট, নাকি আরো বেশি আয়োজন দরকার? আপনার কি মনে হয়? আমার মনে হয় যে আরো ধাপ বাই ধাপ আমাদের খেলার সুযোগ দেওয়ার জন্য আর কি আমাদের উপর লেভেলে আমাদের অনুরোধ, কারণ আন্ডার-15, 16, 17 যারা আর কি ছোট ছোট লেভেলে আছে, এখন তো আগে যে খেলাগুলো ছিল এখন ওই খেলাগুলো এখন বর্তমানে নাই। এখন নতুন করে হিসেবে একটা খেলা চালু হয়েছে, আমাদের ক্রীড়ামন্ত্রী চালু করছে। এটা দিয়ে এখন শুরু হচ্ছে, এটা তো 14 বছর এবং এর পরে যদি 17, 18 এগুলো খেলা হয়, তাহলে বড় যারা মেয়েরা আছে তারাও সুযোগ পাবে এবং ছোট মেয়েরা তো ওরা তো পাচ্ছেই। তো আপনি যে জায়গাটা, আপনার কাছে কি মনে হয় যে সামনে আসলে মেয়েদের আরো সুযোগ রয়েছে কিনা, বা কিভাবে আগালে আসলে মেয়েরা আসলে ফুটবলে আরো এগিয়ে যেতে পারবে? আমার মনে হয় আমাদের যে জেলা বিভাগ যা অফিসাররা আছে বা যারা আর কি খেলাধুলার একটু মানে দেখাশোনা করার জন্য তারা একটু আমাদেরকে হেল্প করতে পারে, কারণ এখান থেকে হোক, এখানকার বাহিরে হোক, যারাই খেলার জন্য আগ্রহ তাদেরকে সুযোগ দেওয়া উচিত, কারণ তারা খেলতে চাচ্ছে এবং খেলতে পাচ্ছে না, কারণ সেই সুযোগ সুবিধা এবং সেরকম মাঠ পর্যাপ্ত আমাদের এখানে মানে অত্র যে বিভাগ মানে হোক আর জেলা হোক, সেখানে অত সুযোগ সুবিধা নেই। আমাদের এখানে শুরু হয়েছে কারণ
কারণ আমাদের এখানে প্রথম যখন বঙ্গমাতা শুরু হয়েছিল তখন থেকেই এই মেয়েরা যখন খেলছিল তখন থেকে শুরু হয়েছে। তারপর থেকে এখানে একটা আমাদের যখন প্রধানমন্ত্রী ছিল সে একটা স্টেডিয়াম তৈরি করে দিয়েছে, তারপর থেকে এখানে মেয়েরা এখন সুযোগ পাচ্ছে। মানে 12 সালে প্রাথমিকে যখন আপনারা চ্যাম্পিয়ন হলেন এই পালিছড়ার মেয়েরা, তারপর থেকে তো স্বপ্নটা আপনাদের আরো বেশি বড় হলো। একটু খুব সংক্ষেপে বলবেন যে আপনারা একই পরিবারের সম্ভবত 3 জন অথবা 4 বোন জাতীয় দলে খেলেছেন। বর্তমানে 4 বোনই আছি, মানে এখন একজন নাই, আরেকজন আমার যে 4 নাম্বার বোন ও ন্যাশনাল টিমে খেলে এবং সাথে আর্মিতেও আছে। আর আমার ছোট বোন এখানে প্র্যাকটিস করতেছে। আমরা ওর জন্য শুভকামনা জানাই যে ও যেন ভালো একটা পর্যায়ে যেতে পারে, ন্যাশনাল টিমকে সাপোর্ট দিতে পারে, বাংলাদেশের হয়ে খেলতে পারে এবং বিশ্বের মানে ভালো একটা দলে যেন ও চান্স পায়। ধন্যবাদ রুমা আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিরতির পর আবারও স্বাগত, দেখছেন এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ আয়োজন। আমাদের সাথে আছেন এই মাঠের কোচ প্রশিক্ষক মিলন মিয়া। এই পালিচড়া মাঠ থেকে বেড়ে উঠেছে নারী ফুটবলাররা, যেখানে তিলে তিলে গড়ে উঠেছে তাদের বেড়ে ওঠা। আর এই তনয়দের যারা গড়ে তুলেছেন সেই মিলন মিয়া আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। স্বাগত আপনাকে মিলন। এই যে আপনি তো এখানে আসলে কোচ হিসেবে আছেন, তো পালিচড়ার মেয়েরা কিভাবে ফুটবলের সাথে যুক্ত হলো? ধন্যবাদ এখন টেলিভিশনকে। আপনারা ইতিমধ্যে অনেক নিউজ করেছেন, আপনারা জানেন যে এখানে একটা প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকতা ওভারকাম করেই শুরুটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট থেকে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট, তারাই ধারাবাহিকতায় রংপুর থেকে 2011 সালে যখন এই মেয়েরা চ্যাম্পিয়ন হলো তখন এলাকায় একটা সৃষ্টি হলো যে নারী ফুটবলের একটা জাগরণ সৃষ্টি হলো যে আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। তারপর ধারাবাহিকভাবে খেলোয়াড়রা এই মাঠ থেকে উঠে আসতেছে। মিলন, এই যে মাঠে প্রত্যেকদিন আমরা দেখি বাচ্চারা খেলতে আসে, নারীরা বের হচ্ছে, বাইরে চলে যাচ্ছে, চাকরিতে যাচ্ছে, ক্লাবে খেলতে যাচ্ছে, এই যে পুরো ফাংশনটা করতে আপনি কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন কিনা বা এখনো হচ্ছেন কিনা? দেখেন, আমরা এমন একটা দেশে যে নারী ফুটবল শুরু করেছি, সেটা হচ্ছে তার মধ্যে আবার গ্রামে। এটা হচ্ছে একটি সময় কখনো চিন্তা করতে পারে না অভিভাবকরা এবং স্থানীয় যারা আছে তারা চিন্তা করতে পারে না নারী ফুটবল প্লেয়াররা আবার হাফ প্যান্ট পরে খেলবে। একটা সময় হাফ প্যান্ট পরে খেলবে, এটা একটা চ্যালেঞ্জ ছিল। এই ঝুঁকিতে ছিলাম, যেমন আমরা একটা খেলোয়াড়কে যখন নিয়ে আসি তখন চ্যালেঞ্জগুলো থাকে যে আমাদের মেয়েরা ফুটবল খেলে কী করবে। দারিদ্র পরিবার থেকে আমরা তুলে নিয়ে আসতেছি, সেক্ষেত্রে তাদেরকে বোঝাতে হয় যে না, আপনাদের একটা সময় কী হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। যেমন আপনারা জানেন যে আমাদের এখান থেকে সেনাবাহিনীতে চাকরি করতেছে এই ফুটবলের মধ্য দিয়ে, তারপর যখন জাতীয় দলে খেলতেছে সিরাজ জাহান স্বপ্না নাম্বার 10 এখান থেকে পেল, তারপর এখানের সামাজিকতা চিত্র দৃশ্যপট চেঞ্জ হয়ে গেল। তো এই যে রংপুর সহ যে পুরো উত্তরবঙ্গ রয়েছে, এখানে আসলে নারী খেলোয়াড় তৈরি করতে হলে কি কি উদ্যোগ নিতে হয় আপনার কাছ থেকে জানতে চাই। দেখেন, আমরা যদি ইউরোপের স্ট্রাকচার দেখি, সেক্ষেত্রে প্রথমত একটি ভালো মাঠ এবং যেগুলো ইকুইপমেন্ট প্রয়োজন, সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের ফুডিং বিষয়টা। এখানে খেলোয়াড়রা ইন্ডুরেন্স হারিয়ে ফেলে। আমরা দেখেন যে ছাপে যে মেয়েরা খেললো, সেখানে ভারতের সঙ্গে আমাদের প্রতিবন্ধক সৃষ্টি করছে, এই জায়গাটাতেই প্রতিবন্ধক সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আমাদের যে বিত্তবান যারা আছে, অর্থ বাজে জায়গায় ব্যয় করে, সেক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে ভবিষ্যৎ পরিকল্পনা যে ওয়ার্ল্ড কাপ খেলবো এবং সাউথ এশিয়ার বাইরে ফুটবল খেলতে চাই, সেক্ষেত্রে নট অনলি উত্তরবঙ্গ, সারা বাংলাদেশের বিত্তবান লোকদের এগিয়ে আসা উচিত এবং একাডেমিগুলোকে কী করেছি ইউরোপের স্ট্রাকচারে ট্রেনিং করা উচিত। সেক্ষেত্রে সেখানে যে কোচ থাকবে, যথাযথ কোচ, যেমন আমাদের প্রত্যেকটা একাডেমি থেকে একজন কোচ দিয়ে পরিচালিত হয়। সেখানে আমি মনে করি যে একজন কোচ দ্বারা কিন্তু পসিবল না। যেমন গোলকিপার কোচ প্রয়োজন, ট্রেনার প্রয়োজন, সহকারী কোচ প্রয়োজন, এই জিনিসগুলো প্রয়োজন। আমরা মনে করি যে এই জায়গাগুলোতে যদি সরকার দৃষ্টি দেয় যে প্রত্যেকটা একাডেমিতে এই স্ট্রাকচারগুলো সৃষ্টি করে দিতে পারে, অর্থনৈতিক জিনিসগুলো যদি দিতে পারে এবং মেয়েদের এই যে মেয়েরা যে আসতেছে তাদেরকে আসার যে পথটা সহজ করে দিতে পারে এবং আমরা যদি মেয়েদের যথা সময়ে তাদের ফুডিং নিশ্চিত করতে পারি এবং শিক্ষার জিনিসটা নিশ্চিত করতে পারি, আমি মনে করি যে আমরাও একটা সময় ওয়ার্ল্ড কাপ খেলবো, আমরাও ইউরোপ স্ট্রাকচারে যাবো। মিলন, ওয়ার্ল্ড কাপের প্রসঙ্গ যেহেতু নিয়ে আসলেনি, সামনে তো বিশ্বকাপ করান আছে, এখানকার অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, আপনাদের যারা এখানে ফুটবল খেলছে তারা বিশ্বকাপে খেলতে চায়, ইউরোপে খেলতে চায়, তাদের এই খেলতে চাওয়ার যে বারুদটি আপনি ভিতরে জ্বালিয়ে তুললেন, এই বারুদ জ্বালার প্রেক্ষাপট তো আছে, আমরা দেখছি ঝরে যাওয়ার কোনো প্রবণতা বা পরিসংখ্যান কি আছে? দেখেন, ঝরে যাওয়ার তো প্রবণতা আছেই, কারণ এখানে আপনার একটা সময় আমি যেটা মনে করি, যেমন আমি নিজে LHS করছি, আমি জানি, আগে বুঝতাম না, আপনার ঝরে এখান থেকে অনেকগুলো খেলোয়াড় কিন্তু ঝরে গেছে।
আমরা যেটি আশা করছিলাম যে একটা সময় 10 থেকে 12 জন প্লেয়ার কন্টিনিউ ন্যাশনাল টিমে খেলবে, সেই জিনিসটা আমরা পাচ্ছি না। কেন না পাচ্ছি না? এই যে কিছু চ্যালেঞ্জ আছে, এখনও চ্যালেঞ্জ আছে, যে আমাদের বাল্যবিবাহের প্রতিবন্ধকতা কিন্তু এখনও গ্রামে আছে। আপনি যখনই একটা সময় মেয়েরা সাকসেসের দিকে চলে যাচ্ছে, ঠিক ওই সময় একটা করে বাধা চলে আসতেছে, একটি মেয়েকে বিয়ে দিয়ে যাচ্ছে। আমাদের কিছু সংখ্যক মেয়েদের কিন্তু বিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু আমি মনে করি যে ঋতুপর্ণা চাকমাদের মতন খেলোয়াড় ছিল। আমি এই দৃষ্টি থেকে ইয়ে করতেছি। আমি একজনকে ধন্যবাদ দিতে চাই, মাহফুজ আক্তার কিরণ। আপনারা জানেন যে এই মানুষটা দীর্ঘদিন ধরে কিন্তু নারী ফুটবলের কাজ করতেছে। আমার খুব একটি জিনিস খুব ভালো লাগছে, যে দেখেন বাংলাদেশ টিম হারার পরেও ঋতুপর্ণাকে জড়িয়ে ধরে তাকে ইন্সপায়ার করতেছে। আমাদের ইন্সপায়ার করার লোক নেই। আমরা এই যে এখানে আপনি দেখতেছেন সরকার এত বড় একটা স্টেডিয়াম দিয়েছে, একটা স্ট্রাকচার দিয়েছে। আপনার এখানে যত বেশি মানুষের বিচরণ হবে, আপনার মিডিয়ার লোক যেরকম বিচরণ করেন, এরকম যদি তারা ইন্সপায়ার করে যে তোমরা খেলো, তোমাদের পেছনে আমরা আছি, এই সহযোগিতা আশ্বাস করে মাহফুজ আক্তার কিরণের মতো, আমি মনে করি এই মাঠগুলো থেকে একটি সময় ন্যাশনালে খেলবে এবং ওয়ার্ল্ড কাপে আমাদের বেশি সময় লাগবে না। কারণ আপনি দেখেন 7 মধ্যে বাংলাদেশ টিম কিন্তু অন্যতম। বাংলাদেশ টিম যে কোনো টিমকে চ্যালেঞ্জ করার মতো। যদিও আমরা এবার ট্রফি হারিয়েছি, এটা মিস্টেক হতেই পারে। ফুটবল এরকম একটা ফুটবলের একটা সৌন্দর্য, এটা লাইফে এরকম অ্যাক্সিডেন্ট হবেই। সুতরাং আমরা আশা করি আপনাদের মাধ্যমে একটি কথা বলবো, যারা দেখতেছে আমাদের দেখতেছে, এরকম আনাচে কানাচে অসংখ্য একাডেমি বাংলাদেশে এখন সৃষ্টি হয়েছে নারী ফুটবলদের। আপনারা যান, একাডেমিগুলোকে ইন্সপায়ার করেন, তাদের পাশে দাঁড়ান। বেশ করে সরকারকে পাশে দাঁড়াতে হবে, যেটা সরকারকে বড় একটা পদক্ষেপ নিতে হবে। আমি এই যে ক্রীড়া ভাতার কথা বলবো, এখানে আপনি ক্রীড়া ভাতা করতেছেন, যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে তাদের ক্রীড়া ভাতা করতেছেন। এখানে খুদে প্লেয়ার আছে, এই যে গ্রাম অঞ্চলে যে খেলতেছে, তারা দেখেন এখান থেকে ট্রেনিং শেষ করে যা ভালো একটা ফুডিং পাবে, এরকম পাচ্ছে না। তাহলে আমি মনে করব যে সরকারকে, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী অনেক ভালো মানুষ, আপনারা এগুলোতে খোঁজখবর নেন। আমি মনে করি একটা সময় এই প্লেয়ারগুলোই আপনাদের ওয়ার্ল্ড কাপ হাতে নিয়ে এসে দেবে। তো আপনি এখন যাদেরকে আসলে কোচ হিসেবে যাদের প্রশিক্ষণ দিচ্ছেন, তাদের মধ্যে আসলে কেমন সম্ভাবনা দেখছেন? পাইপলাইনে কতজন আছে যাদেরকে দিয়ে আপনি জাতীয় দলে খেলাতে পারবেন? দেখেন এখানে এমন প্রতিভাবান খেলোয়াড় আছে, কিছুদিন আগে বাফুবের কোচ এসেছিল, তারা এসে তাদের মানে ওয়ার্ম আপ স্ট্রাকচারে বুঝে ফেলেছে যে এই জায়গায় কী ধরনের ট্রেনিং হয়। আমি মনে করি যদি এরা ঝরে না যায়, কোনো একটা সময় এখানে বিভিন্ন বয়স ভিত্তিকে 10 জন প্লেয়ার প্রতিনিধিত্ব করছে, যেখানে স্বপ্না, রত্না, বৃষ্টি, রুমা, রুমি, জয়নব বিবি আছে, সুলতানা আছে, এরকম অসংখ্য প্লেয়ার কিন্তু রেডি হচ্ছে, আমরা রেডি করতেছি। বাট একটি কথা, যে কতদিন পর্যন্ত ধরে রাখতে পারবো? আসলে আমি একাই কি পারবো, নাকি অন্য কারো দায় আছে? আসলে এই জেলার প্রতি কি শুধু আমার দায়, নাকি অন্য কারো আছে? এখানে আজাদ ভাইয়ের কথা বলতে হয়, উনি নারী ফুটবল লিগে আমাদের ক্লাব খেলে, উনি এক কথায় অর্থনৈতিক ডোনেট করেন। এক আজাদ ভাইকে দিয়ে তো হবে না। আপনার নারী ফুটবল খেলতে গেলে অসংখ্য টাকার প্রয়োজন, সেই অর্থগুলোর প্রয়োজন, প্লেয়ারদের অর্থের প্রয়োজন। এগুলো যদি আসে, সেক্ষেত্রে নিঃসন্দেহে এই রংপুর থেকে একটি সময় 11 জন 12 জন এটাই পসিবল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক দেখছিলেন এখন টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ বুলেটিন। জানিয়ে রাখি, যাত্রাকালে এখন টিভি বলেছিল এখন কথা বলছে বাংলাদেশ। এখন টিভির কথা বলার 5ম বর্ষপূর্তি চলে যাচ্ছে। প্রথম বছর আমরা বলেছিলাম এখন এক বাংলাদেশ, দ্বিতীয় বছর আমরা বলেছিলাম সমৃদ্ধ বাংলাদেশ 2 এখন, তৃতীয় বর্ষে আমরা বলেছিলাম তৃতীয় প্রজন্মের বাংলাদেশ। এবার আমরা বলছি চৌদিকে এখন। এখনের এই নবযাত্রা ছড়িয়ে পড়ুক অনন্ত অসীমে। আপনারা থাকুন আমাদের সাথে, এখন টিভি যেন কথা বলতে পারে পুরো বাংলাদেশের। এর মধ্যে দিয়ে শেষ করছি আমাদের এই বিশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।